নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন খগেন্দ্রনাথ মিত্র। শুরু হচ্ছে চতুর চোর। অতি প্রাচীনকালে ইজিপ্টে রামপোসিনিটাস নামে এক রাজা ছিলেন। লোকে বলতো তার ঐশ্বর্য ছিল অগাধ, অবশ্য সবই রূপয়। তখন বা তার পূর্বে অথবা পরে আর কোনো রাজা তার কোনো উত্তরাধিকারী তার চেয়ে বেশি বা তার সমান ঐশ্বর্য সঞ্চয় করতে পারেননি। তিনি এই ঐশ্বর্য নিরাপদে রাখার জন্য পাথর কুঁদে একটা প্রকাণ্ড ভাণ্ডার তৈরি করবার সংকল্প করলেন। এই ভাণ্ডারটির একদিক হবে তার প্রাসাদের বাহিরের দেওয়াল। রাজস্থপতির কিন্তু অভিসন্ধি ছিল, সে রাজার ঐশ্বর্য চুরি করবে। সেজন্য ভাণ্ডার তৈরি করবার সময় সে ঠিক করলো দেওয়ালের গায়ে একখানা পাথরকে এমন কৌশলে বসিয়ে রাখবে যে দুজন বা একজন লোকেও স্বচ্ছন্দে সেটা খুলে নিতে পারে। ক্রমে রাজার ভাণ্ডার তৈরি হয়ে গেল এবং তার মধ্যে ঐশ্বর্য ভারও রেখে দেওয়া হলো। তারপর দিন যায়, স্থপতি একদিন অসুস্থ হয়ে পড়ল। সে যখন দেখলো তার বাঁচবার আশা আর নেই, তখন তার ছেলে দুটিকে কাছে ডেকে তাদের বলল কিভাবে পাথরখানি বসানো আছে, কি উপায়ে সেখানি খুলে নেওয়া যায় এবং পাথরখানির মাপ কত। সে ছেলেদের পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে বলল, রাজার ঐশ্বর্য ভাণ্ডারের দেওয়ালে একখানি পাথর কৌশলে বসিয়ে রেখেছি। বাবা বাবা, তোমরা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকো, আমি কাজটা করেছি সেই উদ্দেশ্যে। কথাটা খুব গোপন রেখো, তাহলে তোমরা চিরজীবন রাজভাণ্ডারের অধিকারী হয়ে থাকবে। আমি চললাম। ছেলে দুটি নীরবে পিতার কথা শুনে গেল। শেষে একদিন স্থপতির মৃত্যু হলো। তার ছেলে দুটি অবিলম্বে কাজ আরম্ভ করলো। রাত্রি হলে দুজনে রাজপ্রাসাদে গিয়ে দেওয়াল থেকে অতি সহজেই পাথরখানি খুলে নিয়ে ভাণ্ডারের ভেতর ঢুকলো এবং দুজনে প্রচুর টাকা চুরি করে বাইরে এসে আবার পাথরখানি সেই রকম কৌশলে বসিয়ে রাখলো। রাজা আবার যখন ভাণ্ডার পরিদর্শনে গেলেন, তখন একটি পাত্র টাকা শূন্য দেখে বিস্মিত হলেন, কিন্তু কাকে যে দোষী করবেন ঠিক করতে পারলেন না। ভাণ্ডারের শিলমোহরগুলি তেমনি আছে, ঘরের সকল দিক তেমনি বন্ধ। তিনি চিন্তিত মনে চলে গেলেন। তারপর থেকে তিনি যতবারই ভাণ্ডারে আসেন ততবারই দেখেন একটি করে পাত্র খালি। চোরেরা চুরিতে নিরস্ত না হয়ে কেবলই চুরি করে চলেছে। অবশেষে রাজা মনস্থ করলেন টাকার পাত্রগুলির কাছে ফাঁক পেতে রাখবে। সেই মতো ফাঁক পেতে রাখা হলো। চোরেরা প্রতি রাত্রির মতো সেই রাত্রে আবার ভাণ্ডারে চুরি করতে এলো। তাদের মধ্যে একজন দেওয়ালের সুড়ঙ্গ দিয়ে ভাণ্ডারে ঢুকে সোজা টাকার পাত্রগুলির কাছে গিয়েই দেখলো সে ফাঁদে ধরা পড়েছে। সে বুঝলো তার পালাবার উপায় নেই। সে তৎক্ষণাৎ তার ভাইকে ডাকলো, তাকে বলল, আমি ফাঁদে ধরা পড়েছি, পালাবার উপায় তো নেই হে, এমনকি নড়তেও পারছি না। তুমি শীঘ্র ভেতরে এসো। দ্বিতীয় চোরটি ভেতরে ঢুকতেই প্রথম চোরটি বলল, শীঘ্র আমার মাথাটা কেটে ফেলো, তাহলে আমার দেহটা দেখতে পেলেও আমি যে কে কেউ তা বুঝতে পারবে না। যদি কেউ জানতে পারে আমি কে, তাহলে দুজনেরই সর্বনাশ হবে। দ্বিতীয় চোরটি ভাবল মতলবটি ভালোই। সে কাজও করলো সেই মতো। তারপর পাথরখানি দেওয়ালে ঠিক মতো বসিয়ে সে তার ভাইয়ের মাথাটা নিয়ে বাড়ি চলে গেল। সকাল হলে রাজা ভাণ্ডার দেখতে গেলেন। ঘরের কোনো দিকে বেরিয়ে যাবার বা ভেতরে ঢোকবার পথ নেই, অথচ ফাঁদে একটা মুন্ডুহীন দেহ রয়েছে দেখে তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন।
এবং কেমন যেন হতবুদ্ধি হয়ে পড়লেন। সেই অবস্থাতেই তিনি আদেশ দিলেন, দেহটাকে প্রাসাদের দেওয়ালের বাইরে টাঙিয়ে রাখো। এর চারধারে একদল সৈন্য দিন রাত পাহারা দাও। যাকে বা যেসব লোককে দেহটার কাছে এসে কাঁদতে বা দুঃখ প্রকাশ করতে দেখবে, তাকে বা তাদের আমার কাছে তৎক্ষণাৎ নিয়ে যাবে। এই বলে তিনি চলে গেলেন। এদিকে চোরের মা যখন শুনতে পেল তার ছেলের দেহটাকে প্রাসাদের বাইরে টাঙিয়ে রাখা হবে, তখন তার দ্বিতীয় ছেলেটিকে বলল, তোমার দাদার দেহটা যে কোনো উপায় হোক উদ্ধার করে নিয়ে এসো। যদি এই কাজে যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে আমি নিজে রাজার কাছে গিয়ে তোমাকে চোর বলে ধরিয়ে দেব। ছেলেটি নানা মতে তার মাকে সংকল্প থেকে নিরস্ত করবার চেষ্টা করল, কিন্তু সবই বৃথা। সে কিছুতেই শান্ত হলো না। অবশেষে ছেলেটা তার মায়ের কথাতেই সম্মত হলো এবং তার দাদার দেহটা উদ্ধারের একটা মতলব স্থির করল। সে কতগুলো ছোট ছোট ভিস্তিতে সুরা ভরে নিয়ে ভিস্তিগুলো কয়েকটা গাধার পিঠে বোঝাই করে যেখানে তার দাদার দেহটা ছিল সেদিকে চলতে লাগলো। সেখানে রাজার আদেশে সৈন্যরা দিনরাত পাহারা দিচ্ছিল। চোর সেখানে পৌঁছলে কয়েকটা ভিস্তির মুখ খুলে দিল। ভিস্তিগুলো থেকে তৎক্ষণাৎ সুরা ঝরে পড়তে লাগলো। চোরও এমনি কপাল চাপড়ে প্রাণপণে চিৎকার করতে আরম্ভ করলো এবং সেই সঙ্গে দেখতে লাগলো কোন গাধার পিঠের ভিস্তি যে সামলাবে ঠিক করতে পারছে না। এই দৃশ্যটি সৈন্যদের চোখে পড়তেই তারা খুশি হয়ে উঠল এবং প্রত্যেকে একটি করে পাত্র নিয়ে ছুটে পাথরের উপর গিয়ে পাত্রে সুরা ধরে নিতে লাগলো। চোরও রাগের ভান করে তাদের খুব গাল দিতে আরম্ভ করলো। সৈন্যেরা বলল, ভাই ছোট কেন? খাবার জিনিস নষ্টই তো হচ্ছিল, আমরা ধরে নিয়ে যদি খাই তোমার ক্ষতিটা হলো কোথায়? চোর যেন তাদের কথায় শান্ত হয়েছে এমন ভান করলো এবং দেখাতে লাগলো তার মেজাজ খুব খুশি হয়ে উঠেছে। সে গাধাগুলোকে পাথরের একধারে নিয়ে গিয়ে তাদের পিঠের বোঝাগুলোকে ঠিক মতো সাজাতে আরম্ভ করলো এবং সৈন্যদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। সেই সুযোগে সৈন্যদের একজন তার সঙ্গে ভাব জমিয়ে তাকে হাসাতে আরম্ভ করলো। সেও তাদের ব্যবহারে খুশি হয়ে তাদের উপহার দিল সুরাপন্ন একটা ভিস্তি। সৈন্যদের মনে আনন্দ ধরে না, তারা তৎক্ষণাৎ বসে গেল সুরাপান করতে। চোরকেও বলতে লাগলো, বসো ভাই, এসো দাদা, এসো, একসঙ্গে আনন্দ করা যাক। চোর প্রথমে তাদের কথায় সম্মত হলো না। তারা আরো অনুরোধ করতে সে সম্মত হয়ে তাদের সঙ্গে বসে গেল। সৈন্যেরা মহা আনন্দে সুরাপান আরম্ভ করলো এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মেজাজ হয়ে উঠল খুশি। চোরকে তারা কিছুতেই ছাড়তে চায় না। তার সঙ্গে এমন ব্যবহার করতে লাগলো যে সে তাদের একজন সাথী। চোরও তাদের আরেকটা ভিস্তি উপহার দিল। তারাও তৎক্ষণাৎ প্রাণ ভরে ভিস্তির সমস্ত সুরাপান করে ফেললো এবং সকলেই হয়ে উঠল ঘোর মাতাল। ক্রমে তাদের সকলেরই চোখে তন্দ্রা নেমে এলো। তারা সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে বেলা গেল, এলো সন্ধ্যাও চলে গেল, নামলো রাত্রি। চোর চুপ করে বসে আছে গভীর রাত্রির আশায়। ক্রমে রাত্রি নিশিত হতেই সে তার ভাইয়ের দেহটা নামিয়ে নিল। তারপর কৌতুক ভরে সৈন্যদের প্রত্যেকের মুখের ডান দিকের দাড়ি কামিয়ে দিল এবং তার ভাইয়ের দেহটা গাধার পিঠে তুলে বাড়িতে মায়ের কাছে নিয়ে চলে গেল। রাজা যখন পরদিন শুনলেন চোরের দেহটা চুরি গেছে, তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি তখন চোরকে ধরবার জন্য যে কোনো কাজ করতে উদ্যত হলেন। তার সঙ্গে যে কেউ চতুরি করে রক্ষা পাবে তিনি তা কিছুতেই সহ্য করতে পারতেন না। কিন্তু চোরটিকে ধরবার জন্য তিনি যে উপায় গ্রহণ করলেন অবশ্য কোনো দিক দিয়ে তার প্রশংসা করা যায় না। তিনি ঘোষণা করিয়ে দিলেন, যে লোক জীবনে সবচেয়ে জঘন্য, সবচেয়ে চতুরি ভরা যে কাজ করেছে তার গল্পটি রাজকুমারীকে শোনাতে পারবে, আর সেই গল্পটি যদি সবচেয়ে ভালো হয় তাহলে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে হবে। এদিকে রাজকুমারীকে শিখিয়ে দেওয়া হলো যে চোর যখন গল্পটি তার কাছে বলবে তখন তাকে যেন তিনি ধরেন, কিছুতেই পালাতে না দেন। রাজকুমারী পিতার ইচ্ছা মতো প্রস্তুত হলেন। এদিকে রাজার অভিপ্রায় যে কি
তা বুঝে নিয়ে চতুরিতে ও কৌশলে তাকে পরাস্ত করতে চোরের ইচ্ছা হলো। সে সদ্য মৃত একটি লাশের সব সংগ্রহ করে তার কাঁধের কাছ থেকে সম্পূর্ণ একখানি হাত কেটে নিয়ে পোশাকের মধ্যে ঢেকে রাজকুমারীর কাছে উপস্থিত হলো। রাজকুমারী আর সকলকে যেমন প্রশ্ন করেছিলেন তাকেও তেমনি প্রশ্ন করলেন। চোর উত্তরে বলল, জীবনে আমি সবচেয়ে জঘন্য যে কাজ করেছি তা হচ্ছে আমার ভাই যখন রাজার ভাণ্ডারে ফাঁদে ধরা পড়ে তখন তার মাথা কেটে নেওয়া। আর সবচেয়ে চতুরি ভরা যে কাজ করেছি তা হচ্ছে রাজার সৈন্যদের মাতাল করে আমার ভাইয়ের দেহটা তাদের কাছ থেকে চুরি করে নিয়ে আসা। রাজকুমারী তার কথা শুনেই তার হাত চেপে ধরলেন, কিন্তু যে ঘরে তারা কথা বলছিলেন সে ঘরখানি ছিল অন্ধকার। চোরও সেই সুযোগ নিয়ে তার দিকে সবের হাতখানি বাড়িয়ে রেখেছিল। চোরের হাত মনে করে রাজকুমারী সেখানে শক্ত করে ধরে রইলেন। চোরও আর তিলমাত্র সময় নষ্ট না করে হাতখানি তার হাতে রেখে দরজা দিয়ে গেল পালিয়ে। রাজার কাছে যখন চোরের এই অদ্ভুত কাণ্ডটির খবর গেল তখন তার সাহস আর কৌশলে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অবিলম্বে তার রাজ্যের নগরে নগরে দূত পাঠিয়ে ঘোষণা করে দিলেন, শুনুন শুনুন শুনুন, মহারাজ চোরকে ক্ষমা করেছেন। চোর যদি মহারাজের কাছে এসে আত্মপ্রকাশ করে তাহলে তাকে তিনি পুরস্কার দেবেন। চোর রাজার কথা বিশ্বাস করে সাহস ভরে তার সম্মুখে উপস্থিত হল। রাজা রামপসিটিনাসও তার বুদ্ধির অশেষ প্রশংসা করলেন এবং তাকে পরম বিচক্ষণ মনে করলেন। তার সঙ্গে রাজকুমারীর বিয়ের ব্যবস্থা করলেন এবং বললেন, ইজিপ্টবাসীরা বিচক্ষণতায় পৃথিবীর সকলকে অতিক্রম করে, এই লোকটি আবার অতিক্রম করে সমস্ত ইজিপ্টবাসীকে। Please like, share and subscribe. Thank you.